আমরা যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে 1000+ স্ট্যাটিক জিকের একটা সিরিজ চালু করেছিলাম। আজকে তারই ৩ নম্বর ক্লাস। আমি অলরেডি তোমাদের 1000+ স্ট্যাটিক জিকে সিরিজের ২টো ক্লাস দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে সিলেবাস রয়েছে জিকের, সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, অর্থাৎ দেখো ইতিহাসের যে সমস্ত টপিক থেকে বেশি, বেশি প্রশ্ন আসে সেই সমস্ত টপিকগুলো আমি তোমাদের কভার করে দিয়েছি সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের মাধ্যমে। আ দেখো এমসিকিউ প্রশ্ন তার সাথে কিন্তু এক্সট্রা তথ্য দিয়ে সম্পূর্ণটা কিন্তু একটা ক্লাসেই সম্পূর্ণ টপিকটা কভার করে দিয়েছি। তোমরা যতক্ষণ না ক্লাসগুলো দেখবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে ক্লাসগুলোর গুরুত্ব কতটা বেশি এবং আমি কিভাবে তোমাদের সম্পূর্ণটা কভার করিয়েছি। পরিষ্কার? আর তোমাদের স্ট্যাটিক জিকে ২ টো ক্লাস দিয়েছি। সেখানে আমি ২০টা প্রশ্ন প্রত্যেক ক্লাসে নিয়ে দেখো প্র প্র প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন দিচ্ছি এবং প্রশ্নের সাথে যেই এক্সট্রা তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। এভাবেই কিন্তু তোমাদের একদিকে প্র্যাকটিসও হচ্ছে এবং বাকি তোমাদের জিনিসগুলো কিন্তু কভার হয়ে যাচ্ছে এবং যাদের পড়া রয়েছে অলরেডি তাদের কিন্তু রিভিশনও হয়ে যাচ্ছে। তোমরা একটা ক্লাসেই প্র্যাকটিস, রিভিশন এবং যাদের হয়নি তারাও কিন্তু সেগুলোকে জেনে নিতে পারছো। তো এই ক্লাসগুলো কিন্তু পরীক্ষার আগে তোমরা যদি প্রতিদিন কন্টিনিউ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার আগে অনেকটা তোমাদের হেল্প হবে। পরিষ্কার? তোমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করো। আজকে ৩ নম্বর ক্লাস। আগের ২ টো ক্লাস অবশ্যই দেখো এবং এর ডিজিটাল নোটস আমি ব্যবস্থা করছি, যেটা তোমাদের আগেও বলেছি, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। পরিষ্কার? কারণ সবই কিছু আমাকে করতে হয়, সেক্ষেত্রে একটু টাইম লাগে। তাই তোমাদের কিন্তু আমি সমস্ত কিছু দিয়ে দেবো। তোমরা বাকি তোমরা এমনি ব্যা ক্লাসের দিকে তোমরা নোট করতে পারো এবং আমি একটা জিনিস তোমাদের বলব, আমি যে প্রশ্নগুলো যখন বলব, ধরো একটা প্রশ্ন বললাম এবং ৪ টে অপশন বললাম। তোমরা কিন্তু অপশনটা দেখে তোমাদের যেটা সঠিক উত্তর মনে হবে, তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে এবং ক্লাসের শেষে তোমরা উত্তর মিলিয়ে দেখবে তোমরা ২০ তে কত পেয়েছো। সেক্ষেত্রে তোমাদের একটা মক টেস্টও হয়ে যাবে। পরিষ্কার? তো আজকে ২০টা প্রশ্ন দেবো প্লাস প্রত্যেকটা প্রশ্নের সাথে ৪ টে করে ৫ টে করে তথ্য দেবো। কারণ তোমরা বুঝতে পারছো ৫ টা তথ্য ধরো একটা ক্লাসে ২০ খানা প্রশ্ন, তাহলে ১০০ টা তো তথ্যই হয়ে গেল। বাকি তোমাদের ২০ টা প্রশ্ন। মোটামুটি তোমাদের কিন্তু একটা ক্লাসে ১২০ টার বেশি তোমরা কিন্তু প্রশ্ন জানতে পারবে। পরিষ্কার? তো সম্পূর্ণ এভাবেই কিন্তু সিরিজটা চলবে। আমি কিন্তু আরো তোমাদের ক্লাস প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করছি। আর তোমরা যারা অন্যান্য পুলিশ বা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ক্লাস কিন্তু আসছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো তোমরা চাইলে খাতায় কিন্তু নোট করে নিতে পারো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, আজকের ক্লাসে পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি থেকেও কিন্তু প্রশ্ন রেখেছি। দেখো ভ্যারিয়েশন পাবে কিন্তু আমার ক্লাসে তোমরা প্রশ্নের। পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? অপশন এ নদীয়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি হাওড়া, উত্তর ২৪ পরগনা, অপশন ডি হাওড়া। বলছে যে পশ্চিমবঙ্গের ডোকরা শিল্প, এই ডোকরা শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত বলো তোমরা দেখি? আমি দেখো এই যে আমি তোমাদের একবার দেখিয়েছি, প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে? এখানে বারবার দেখো, এখানে আমি কিন্তু এই যে একটা প্রশ্ন বাকি এগুলো দিয়ে দিয়েছি। এই উত্তরটা তোমরা দেখে নিলেন, তাই না? যাই হোক, উত্তরটা তখন দেখে নিলে বলে দিই উত্তরটা কি হবে। আমি কিন্তু এভাবে কিন্তু তোমাদের তথ্যগুলো দিতে থাকবো। ঠিক আছে? তোমরা চাইলে কোনো খাতা নোট করে নিতে পারো। বাকি তোমরা পিডিএফ এর জন্য আমি তোমাদের বলে দেবো ডিজিটাল নোটস কি করে সংগ্রহ করতে পারবে। তো ডোকরা তোমাদের উত্তর দেখে নিলে। ঠিক আছে? বাঁকুড়া। এবার আমরা একটুখানি এক্সট্রা তথ্য দেখি, দেখো সম্বন্ধে দেখে নিই। দেখো এটি মূলত একটি প্রাচীন মোম গলানো ধাতু শিল্প। বাঁকুড়া জেলার বিকনা গ্রামে কিন্তু এই ডোকরা শিল্পের প্রধান কেন্দ্র। এটি তামা, দস্তা, সংকর ধাতু ব্যবহার করে মূর্তি, গয়না তৈরি করা হয়। ডোকরা শিল্প কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ পণ্য, অর্থাৎ জিআই ট্যাগ কিন্তু পেয়েছে এইটা। ঠিক আছে? তো এগুলো কিন্তু একটু দেখে রাখবে। মাথায় থাকলে এগুলো কিন্তু তোমাদের পরবর্তী অনেক, দেখো তোমরা শুধুমাত্র তো আর WBSSC গ্রুপ সি এর গ্রুপ ডিকেই আম জন্য পড়ছো না। তোমরা আশা করছি অন্যান্য পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো বা পরবর্তীকালে করবে। সেক্ষেত্রেও কিন্তু এগুলো কিন্তু তোমাদের কাজে আসবে। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোন উৎসবের সময় টুসু গান গাওয়া হয়? অপশন এ দুর্গোৎসব, অপশন বি মকর সংক্রান্তি, অপশন সি দোল উৎসব, অপশন ডি পহেলা বৈশাখ। বলছে টুসু উৎসব, বলছে কোন সময় গাওয়া হয়? উত্তর কি হবে? এটা উত্তর তোমরা বলো কমেন্টে। আমি বলে দিচ্ছি উত্তর হবে অপশন নাম্বার বি, মকর সংক্রান্তি। ঠিক আছে? তারপরে দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নিই। মকর সংক্রান্তি দেখো, এটি মূলত রাঢ়বঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, মানে রাঢ়বঙ্গ বলতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এখানে জনপ্রিয় হচ্ছে লোক উৎসব। এই উৎসবটি কৃষিভিত্তিক ও পৌষ মাসের শেষ দিনে পালিত হয়। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কবে পালিত হয়? এটা হবে পৌষ মাসের একদম শেষ দিনে। টুসু মূলত ফসলের দেবী হিসেবে পূজিত হন। ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। ঠিক আছে? ভালো করে এগুলো দেখো।
নেক্সট প্রশ্ন কি বলছে, টেরাকোটা শিল্পের জন্য পশ্চিমবঙ্গের কোন শহরটি বিশ্ববিখ্যাত? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন ক মানে অপশন এ কৃষ্ণনগর, অপশন বি শান্তিনিকেতন, অপশন সি বিষ্ণুপুর, অপশন ডি শিলিগুড়ি। বলছে টেরাকোটা। টেরাকোটার জন্য বলছে কোন পশ্চিমবঙ্গের শহরটি বিখ্যাত? এর উত্তর কি হবে বলো তোমরা? এর উত্তর হবে অপশন নাম্বার সি বিষ্ণুপুর। ঠিক আছে, বাঁকুড়ার। এবার দেখো তোমরা এক্সট্রা তথ্য এর বেশি তথ্য আছে, আমি আস্তে আস্তে সবই বলে দেবো তোমাদের। দেখো বিষ্ণুপুরের পোড়ামাটি বা টেরাকোটা মন্দিরগুলি মল্ল রাজাদের সময় তৈরি হয়েছিল। এটা কিন্তু ভালো একটা তথ্য, ভালো করে দেখবে এটা। এখানকার রাসমঞ্চ এবং জোর বাংলা মন্দির স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক আছে, তারপরে টেরাকোটা কাজ মূলত এঁটেল মাটি পুড়িয়ে তৈরি করা হয়। বিষ্ণুপুরের বাঁকুড়ার ঘোড়া, এখন এখানে এই যে এই লাইটে যেমন এঁটেল মাটি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয়বারে কোন মাটিতে তৈরি হয়, এখানে কিন্তু এঁটেল মাটি হয়, ভালো করে মনে রাখবে এটা। ঠিক আছে, তারপরে এখানকার মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের কাহিনী খোদাই করা আছে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, আমি সেটা বলছি। এগুলো কিন্তু একটু মাথায় রাখলে তোমাদেরই সুবিধা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয়? ভালো করে এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষা কিন্তু ৯ থেকে অনেকেই সমস্যায় পড়ে। ৯ যে দেখবে গ্রিন হাউস গ্যাস পাট করে একটা, ধরো মিথেন দেখলো, মিথেন দিয়ে দিল, কার্বন ডাইঅক্সাইড দিয়ে দিল। এখানে কিন্তু তোমাদের ৯টা কিন্তু মাথায় রাখতে হবে। অপশন দেখো, কার্বন ডাইঅক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি অক্সিজেন। তো এটা সঠিক উত্তর বলো কি হবে? সঠিক উত্তর হবে এটা কি হবে? বলছে গ্যাস নয়, অক্সিজেন কিন্তু কোন রকমের গ্রিন হাউস গ্যাস নয়। বাকি তিনটে কিন্তু গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, দেখো অক্সিজেন, দেখো কি বলছে, গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। মিথেন, মিথেন মূলত পচা জলভূমি এবং গবাদি পশু থেকে নির্গত হয়। এটা দেয় যে এর মধ্যে কোন গ্যাসটি পচা জলভূমি গবাদি পশু থেকে নির্গত হয়, মিথেন হবে উত্তর। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, মনে রাখবে। ক্লোরোফ্লোরোকার্বন মূলত রেফ্রিজারেটর এবং এসি থেকে নির্গত হয়, যা ওজোন স্তর ধ্বংস করে। এটা কিন্তু দেয় যে রেফ্রিজারেটর এবং এসি থেকে কোন গ্যাস নির্গত হয়, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় দিয়েছে। প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি প্রশ্ন ফলো করো তাহলে বুঝতে পারবে। নাইট্রাস অক্সাইড একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস, এগুলো কিন্তু মনে রাখবে, মানে গ্রিন হাউস গ্যাসগুলোর নামগুলো একটু মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে, পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি? ঠিক আছে, ডিপেস্ট হ্রদ বলছে কোনটা, দেখো ডিপেস্ট লেক। অপশন এ বৈকাল হ্রদ, অপশন বি ক্যাসপিয়ান সাগর, অপশন সি উলার হ্রদ, অপশন ডি সুপিরিয়র হ্রদ। তো বলছে গভীরতম হ্রদের নাম কি, বলো উত্তরটা। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ বৈকাল হ্রদ। ঠিক আছে, সঠিক উত্তরটা দেখিনি একবার, বৈকাল হ্রদ বলে দিলাম তোমাদের সঠিক উত্তর। দেখো এটি রাশিয়ার সাইবেরীয় অঞ্চলে অবস্থিত। বৈকাল হ্রদ বিশ্বের প্রাচীনতম হ্রদ হিসেবে পরিচিত। ঠিক আছে, প্রাচীনতম এবং ডিপেস্ট। ঠিক আছে, ক্যাসপিয়ান সাগরকে বিশ্বের বৃহত্তম লবণাক্ত হ্রদ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। সুপিরিয়র হ্রদ হলো বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটাও কিন্তু মনে রাখবে। সুপিরিয়র কি হলো বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। একটু ছোট করে নিয়ে এটা জিনিসটা হবে, তাহলে ভালো হবে। 10 9.5 করে নেই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, উলার হ্রদ কি, উলার হ্রদ হচ্ছে ভারতের মিষ্টি জলের হ্রদ। এটা এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। যদি বলে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা, এটা হচ্ছে উলার হ্রদ। ঠিক আছে, এবার এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কাশ্মীরে অবস্থিত। তো এগুলো কিন্তু তিনটে, এই যে তিনটে তথ্য লাস্টে বললাম, এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অনেক পরীক্ষায় এসছে। তোমরা যদি বারবার বলছি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফলো করলে বুঝতে পারবে যে প্রশ্ন, এই টপিকগুলো, এই প্রশ্নগুলো বা এই তথ্যগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা রেলেভেন্ট। ঠিক আছে, এখানে কিন্তু কোনো একদম উল্টাপাল্টা প্রশ্ন দেওয়া হয়নি, সমস্ত কিন্তু পরীক্ষা রিলেটেড প্রশ্ন। দেখো 6 নম্বর বলছে কি বলছে, নোবেল পুরস্কার প্রতি বছর কোন দেশ থেকে প্রদান করা হয়? অপশন এ আমেরিকা, অপশন বি ইংল্যান্ড, অপশন সি সুইডেন, অপশন ডি নরওয়ে। নোবেল পুরস্কার, তোমরা জানো নোবেল পুরস্কার প্রতি বছর বলছে কোন দেশ থেকে দেওয়া হয়, এটা সঠিক উত্তর বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি সুইডেন। ঠিক আছে, দেখো আমরা দেখিনি একটু নোবেলের হিস্ট্রি সম্পর্কে। দেখো আলফ্রেড নোবেল, তোমরা অনেকেই শুনেছো আলফ্রেড নোবেলের কথা। 1901 সালে তিনি এই পুরস্কার দেওয়া শুরু হয়, মানে আলফ্রেড নোবেলের স্মরণে আর কি দেওয়া হয়। তার স্মরণে কিন্তু 1901 সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। এটা দিতে পারি কবে থেকে শুরু হয়? 1901 সালে। কার স্মরণে? উত্তর হবে আলফ্রেড নোবেল। এখানে কোন কোন মানে কোন কোন বিভাগে দেওয়া হয়? এটা হচ্ছে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি পুরস্কার। অর্থনীতিতে পুরস্কার সুইডেন থেকে দেওয়া হয়। মানে এখানে কি কি আছে দেখো, মূলত তোমাদের চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এবং অর্থনীতি। আরেকটা আছে হচ্ছে
তোমাদের শান্তি অর্থাৎ পিস প্রাইজ। পিস প্রাইজটা শুধুমাত্র নরওয়ে থেকে দেওয়া হয়, বাকিগুলো কিন্তু সুইডেন থেকে দেওয়া হয়। এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে? দেখো এখানে লেখাই রয়েছে একমাত্র যে নোবেল শান্তি পুরস্কার যেটা রয়েছে সেটা কিন্তু নরওয়ের অসলো থেকে কিন্তু প্রদান করা হয়। ঠিক আছে? বাকিগুলো কিন্তু তোমাদের যে চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য এগুলো শুধু সুইডেন থেকে দেওয়া হয়। তবে শুধুমাত্র শান্তিটা একমাত্র নরওয়ের অসলো থেকে দেওয়া হয়। খুব গুরুত্বপূর্ণ দুটো কিন্তু ভালো করে দেখে রাখবে। তার ১৯৬৯ সালে কিন্তু প্রথম অর্থনীতির নোবেল দেওয়া শুরু হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা সকলেই জানো যে ভারতের প্রথম নোবেল জয়ী। ১৯১৩ সালে তার গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি ১৯১৩ সালে নোবেল পুরস্কার পান। এই সবকটা তথ্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো, কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ মাপা হয়? অপশন এ স্টেথোস্কোপ, অপশন বি স্পিগমোম্যানোমিটার, অপশন সি থার্মোমিটার, অপশন ডি ব্যারোমিটার। বলছে রক্তের চাপ মাপা হয়, ঠিক আছে, ব্লাড প্রেশার। সঠিক উত্তর বলো। সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি স্পিগমোম্যানোমিটার। ওকে, দেখো এবার একটু তথ্য দেখে নিই আমরা। একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড। এখানে একটুখানি মনে হচ্ছে আমার এই জায়গাটা ভুল আছে একটুখানি। এটা একটু দেখে নিও তোমরা। এখানে মনে হচ্ছে যদি ভুল থাকে বা সঠিক আমি কিন্তু এটা আপডেট করিয়ে দেবো, বা প্রথম কমেন্টে কিন্তু আমি পিন করে দেবো ঠিকটা। আমার যদিও ঠিকঠাক মনে পড়ছে না আমার, তবে কিন্তু পিন করে দেবো। একটুখানি তোমরা এটা দেখে, এটা কিন্তু তোমরা দেখে নেবে। তোমরা যদি তোমরা একটু কমেন্টে জানাও যে এটা ঠিক কিনা, আমি কিন্তু কমেন্টে তোমাদের পিন করে দেবো যদি এটা ভুল হয়। ঠিক আছে? দেখো, স্টেথোস্কোপ দিয়ে কি করা হয়? হৃদস্পন্দন মাপা হয়, হার্টবিট যেটা বলে সেটা হচ্ছে হার্টবিটটা মাপা হয় কিসে থেকে? মানে হার্টবিটের শব্দ শোনা যায় তোমাদের স্টেথোস্কোপ থেকে। ঠিক আছে? তারপরে থার্মোমিটার দিয়ে কি করা হয়? শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। তোমরা এটা সকলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওহমোমিটার দিয়ে কি করা হয়? বৈদ্যুতিক রোধ মাপা হয়, এবং হৃৎপিণ্ডের স্পন্দন মাপার যন্ত্রকে কিন্তু ইসিজি বলা হয়। ঠিক আছে? তো এই ৪ টে পয়েন্ট গুরুত্বপূর্ণ। প্রথম পয়েন্টটা বললাম, যদি একটুখানি মনে হচ্ছে আমার একটু কোথাও সমস্যা আছে, তাও আমি সঠিকটা যদি হয় তাহলে পিন কমেন্টে কিন্তু এটা তোমাদের আমি বলে দেবো পরিষ্কার, বা ডেসক্রিপশনে কিন্তু আমি এটা সঠিকটা দিয়ে দেবো। তোমরা সেখান থেকে একটু চেক করে নাও, বা যারা জানো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলো যে এটা ঠিক কিনা। বাকি ৩টে গুরুত্বপূর্ণ, এই বাকি যে ৪টে তোমাদের তথ্য দিলাম, এই ৪টে কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে? ভারতের কোন রাজ্যটি চায়ের দেশ নামে পরিচিত? অপশন দেখো, এ পশ্চিমবঙ্গ, বি কেরল, সি আসাম, ডি তামিলনাড়ু। উত্তর কি হবে বলো? চায়ের দেশ উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি আসাম। ঠিক আছে? দেখো আসাম, দেখো আসাম হলো ভারতের বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য, খুব গুরুত্বপূর্ণ। তারপরে পশ্চিমবঙ্গের দার্জিলিং এর চা স্বাদে ও গন্ধে পৃথিবীর সেরা। এটা পরীক্ষা আমি তোমাদের জানার জন্য দেওয়া হয়েছে। ভারতের চা বোর্ড কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। ভালো করে এটা কিন্তু ভালোভাবে করবে। দক্ষিণের নীলগিরি অঞ্চল চা উৎপাদনের জন্য বিখ্যাত, এবং চা উৎপাদনে ভারত বিশ্বের ২য় স্থান অধিকারী। আর প্রথম হচ্ছে চীন। ঠিক আছে? চা উৎপাদনে ভারতে প্রথম রাজ্য আসাম, এবং ভারত হচ্ছে বিশ্বে চা উৎপাদনকারীদের মধ্যে হচ্ছে ভারত ২য়, এবং প্রথম হচ্ছে চীন। এটা কিন্তু ভালো রাখবে। আর ভারতের চা বোর্ড হচ্ছে কলকাতায় অবস্থিত। এই ৩টে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো, অর্থনীতিতে রেপো রেট বলতে কি বোঝায়? অপশন এ যে হারে সাধারণ মানুষ ঋণ নেয়, যে হারে আরবিআই ব্যাংকগুলিকে ঋণ দেয়, যে হারে ব্যাংকগুলো আরবিআইকে ঋণ দেয়, এবং এর মধ্যে কোনোটি নয়। বলছে রেপো রেট। রেপো রেট কি বলতে কি বোঝায় বলো এটা? যদিও দেখো এখানে ইকোনমি থেকে কারেন্ট ইকোনমি দেওয়া রয়েছে, তবুও সেখানে তোমাদের কারেন্টে যে সমস্ত ইকোনমি, ধরো জিডিপি কত বা জিডিপি রেট, এই সমস্ত জিনিস কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। ঠিক আছে? আমি কিন্তু সেই তোমাদের কারেন্ট ইকোনমি থেকে একটা আলাদাভাবে একটা ক্লাস নেব। তোমরা এই উত্তরটা বলো যে রেপো রেট বলতে কি বোঝায়? এটার উত্তর কি হবে? অপশন নাম্বার সি। ঠিক আছে? যে হারে ব্যাংকগুলো আরবিআইকে, না সরি 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 এখানে এটা তোমাদের বি হবে। যে হারে আরবিআই ব্যাংকগুলোকে ঋণ দেয়। ঠিক আছে? আমি উল্টো বলে দিয়েছিলাম। ঠিক আছে? দেখো, যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর অর্থের প্রয়োজন হয় তখন তারা, মানে যে কমার্শিয়াল ব্যাংকগুলো যারা আছে তারা কিন্তু যখন তাদের টাকার প্রয়োজন হয় তখন তারা ভারতীয় যে রিজার্ভ ব্যাংক
তার কাছে যায় এবং যে হারে রিজার্ভ ব্যাংক আর কি ব্যাংকগুলোকে ঋণ দেয় সেইটাকে রেপো রেট বলা হয়। আরবিআই ভারতের কেন্দ্রীয় ব্যাংক, এটা কত সালে স্থাপিত হয়েছিল? ১৯৩৫ সালে। এবার তোমরা কমেন্টে একটু প্রশ্ন বলো যে আরবিআই ন্যাশনালাইজ কবে হয়? এটা তোমরা বলতে পারো। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন ১০ নম্বর দেখো কি বলছে? সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশন এ শুক্র, অপশন বি মঙ্গল, অপশন সি বৃহস্পতি, অপশন ডি শনি। একটু তাড়াতাড়ি এগোবো, ঠিক আছে? ক্লাসটা বেশি বড় করব না, ২০-২৫ মিনিটে রাখবো। কারণ একটা ক্লাসে তোমরা যদি বেশি সময় দাও, তোমাদের রিভিশনেও কিন্তু সমস্যা হবে। উত্তর বলো, উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি মঙ্গল। এটা তোমরা সকলেই জানো প্রায়। দেখো মঙ্গল কি বলছে দেখো, তা বলে দিই। আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে মঙ্গলের মাটি লাল দেখায়, এটা খুব গুরুত্বপূর্ণ। সৌরজগতের বৃহত্তম গ্রহকে? উত্তর হবে বৃহস্পতি অর্থাৎ জুপিটার। শুক্র হলো সৌরজগতের উজ্জ্বলতম এবং উষ্ণতম গ্রহ, এবং শুক্রকে কিন্তু পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এটাও কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছি। ঠিক আছে? শনি গ্রহ তার চারপাশে বলয়ের জন্য বিখ্যাত, মানে রিংস এর জন্য। রিংসটা কে আবিষ্কার করে সেটা কমেন্টে বলো। বুধ হলো সূর্যের নিকটতম গ্রহ। এটাও কিন্তু ভালো করে দেখবে। পরিষ্কার? এই ৫টা তোমাদের যে তথ্য দিলাম, ৫টাই কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে মূলত কোন গ্যাসটি থাকে? অপশন এ মিথেন ও ইথেন, বি প্রোপেন বিউটেন, সি হাইড্রোজেন হিলিয়াম, ডি নাইট্রোজেন। বলো উত্তর কি হবে? এটার উত্তর হবে কি? উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি প্রোপেন ও বিউটেন। পরিষ্কার? দেখো আমরা একটা তথ্য জেনে নিই। প্রোপেন বিউটেন রান্নাঘরে গ্যাসের সিলিন্ডারে প্রোপেন ও বিউটেন তরল অবস্থায় থাকে। এ এলপিজির কিন্তু কোনো রকমের নিজস্ব গন্ধ হয় না। যখন কোনো গ্যাস লিক করে তখন একটা গন্ধ বেরায়। কিন্তু এলপিজি যে গ্যাস থাকে তার কিন্তু নিজস্ব কোনো গন্ধ হয় না। তাই লিক বোঝার জন্য তোমাদের কিন্তু ইথাইল মার্ক ক্যাপ্টেন কিন্তু মেশানো হয়। এটা কিন্তু এইজন্যই তোমাদের গন্ধটা পাওয়া হয়। মানে স স গন্ধটা তোমরা পাও তোমরা। বা যখন গ্যাসটা লিক হয় তখন গন্ধটা পাওয়া যায়। সিএনজির প্রধান উপাদান কি? সিএনজির প্রধান হচ্ছে মিথেন। এলপিজি বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে নীল শিখায় জ্বলে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়। পরবর্তী প্রশ্ন কি বলছে? সূর্য শক্তি উপাদানের প্রধান উৎসটি কি? অপশন এ নিউক্লীয় বিভাজন, অপশন সি নিউক্লীয় সংযোজন, অপশন সি রাসায়নিক দহন, অপশন ডি মহাকর্ষীয় সংকোচন। উত্তর বলো এটার কি হবে? সঠিক উত্তর হবে কিন্তু এটার অপশন নাম্বার, এক সেকেন্ড, অপশন নাম্বার এ নিউক্লীয় বিভাজন। ঠিক আছে? দেখো, সরি নিউক্লীয় সংযোজন হবে। আমার কোথায় ভুল হয়েছে, যাই হোক। এটা তোমরা একটু দেখে নেবে। আমি কিন্তু এটা ১ম পরীক্ষায় কিন্তু এটাই উত্তর হবে, নিউক্লীয় সংযোজন অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন। বিভাজন আর সংযোজনের মধ্যে একটুখানি আমার কনফিউশন হয়ে গিয়েছিল। ঠিক আছে? সেটা হয় সবার মধ্যেই। যাই হোক, সূর্যের কেন্দ্রে ৪টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু তৈরি করে। এতটাও ডিপে কিন্তু দেবে না। তাও দেখে রাখো, পারমাণবিক বোমা তৈরি হয় নিউক্লীয় বিভাজন পদ্ধতিতে। হাইড্রোজেন বোমা তৈরি হয় নিউক্লীয় সংযোজন পদ্ধতিতে। সূর্য থেকে আসা আলোক শক্তি পৃথিবীতে পৌঁছাতে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় নেয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ৫ নম্বর, পরের ৩ টে কিন্তু দিতে পারে, কিন্তু ১ম টা মানে অতটাও দেওয়ার চান্স নেই। ৪ নম্বর, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? বলো সন্তোষ ট্রফি। অপশন এ ক্রিকেট, অপশন বি হকি, অপশন সি ফুটবল, অপশন ডি টেনিস। বলো। তো যারা ফুটবল লাভার তারা কিন্তু অবশ্যই বলতে পারবে। এটা কিন্তু অপশন নাম্বার সি ফুটবল। ঠিক আছে? দেখো, এটি ভারতের একটি মর্যাদাপূর্ণ জাতীয় ফুটবল টুর্নামেন্ট। ১৯৪১ সালে এটি শুরু হয় এবং পশ্চিমবঙ্গের এই ট্রফির রেকর্ড ৩২ বার কিন্তু জয় করেছে। এই ট্রফির নামকরণ করা হয়েছিল কিন্তু, এটা কি আছে? ১ সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ, মানবনাথ চৌধুরী সন্তোষের মহারাজার নাম অনুসারে। ঠিক আছে? এটা দেখো অতটা আমি বলছি কারণ এইটা অতটাও রেলেভেন্ট নয়। মানে অতটা দেখো ডিপে জিজ্ঞেস করবে না। শুধু মানে এই পরীক্ষায় কি হয় বলো তো? আমি এটা যেহেতু একটুখানি মানে যাতে অনেকটাই কভার হয়ে যায় সেক্ষেত্রে রেখেছি। তোমরা কি দেখো এই পরীক্ষায় মানে অতটা ডিপে যাবে না। ধরো কোনো ট্রফি জিজ্ঞাসা করল যে এই ট্রফিটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাস। এর ডিপে যে কার নাম অনুসারে কবে থেকে শুরু হয় এগুলো কিন্তু জিজ্ঞেস না, শুরু হয় ধরো এমন কিছু বলল, মানে আইএফএ লিগ কবে থেকে শুরু হয়? এই ধরনের মানে একদম ফেমাস যে সমস্ত ট্রফিগুলো রয়েছে সেগুলো জিজ্ঞেস করতে পারে। পরিষ্কার? ঠিক আছে? মানে অতটাও জিজ্ঞেস করবে না, যদিও তোমাদের এখানে স্ট্র্যাটেজিকের বললে তোমাদের ওই আ কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত, কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, বই লেখক, এই ধরনের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করবে। তাও আমি একটুখানি করিয়ে রাখছি, কারণ যদি তোমাদের ধরো লেভেলটা একটু এই বছর হাই করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে থেকেই প্রিপারেশনটা একটুখানি ভালো করা উচিত। ঠিক আছে? এটাও তোমাদের দেখতে হবে না। ঠিক আছে? এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। পরবর্তী প্রশ্ন কি বলছে?
কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়? খুব গুরুত্বপূর্ণ। এ ৫ই জুন, বি ২২শে এপ্রিল, সি ১৬ই সেপ্টেম্বর, ডি ১০ই ডিসেম্বর। উত্তর বলো এটা কি হবে? প্রিভিয়াস ইয়ারেও এসছে। উত্তর হবে অপশন নাম্বার এ ৫ই জুন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন চলে আসি। দেখো, এই পরবর্তী প্রশ্নের আগে আমরা একটু তথ্য জেনে নিই। পরিবেশ সচেতনতা বাড়াতে ১৯৪৭ সালে এটি পালিত হচ্ছে মানে থেকে ১৯৭৪ সাল থেকে। ২২ এপ্রিলটি কি? ২২ এপ্রিল কিন্তু বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে। ঠিক আছে? ১৬ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজোন দিবস। ১০ই ডিসেম্বর কি? বিশ্ব মানবাধিকার দিবস। এই ৩ টে দিবস কিন্তু মনে রাখবে। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন কি বলছে? ভারতের কোন শহরকে মহাকাশ নগরী বলা হয়? দ্য স্পেস সিটি বলা হয়। অপশন এ হায়দ্রাবাদ, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই, অপশন ডি শ্রীহরিকোটা। বলো, উত্তর বলো। উত্তর হবে কি? স্পেস সিটি ব্যাঙ্গালোর। ঠিক আছে? তারপর দেখো ব্যাঙ্গালোর। এখানে ভারতের মহাকাশ গবেষণা ইসরোর সদর দপ্তর রয়েছে। বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালিও বলা হয় এবং বিজ্ঞান নগরীও বলা হয়। শ্রীহরিকোটা অন্ধ্রপ্রদেশের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র। এর মানে কেন্দ্রটার নাম হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। তোমরা সকলেই জানো ইসরোর বেশিরভাগ যে স্পেস মিশনগুলো হয় এখান থেকে কিন্তু রকেটগুলো উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে? তারপরে বেঙ্গালুরুকে কিন্তু বাগান শহরও বলা হয় এবং ভারতের আইটি শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হলো এই শহর। ঠিক আছে? এখান থেকে বেঙ্গালুরু থেকে এই সমস্ত প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন বলছে মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? অপশন এ যকৃৎ, অপশন ডি অপশন বি ত্বক, অপশন সি ক্ষুদ্রান্ত, অপশন ডি মস্তিষ্ক। বলো এই প্রশ্নের উত্তর বলো। মানবদেহের বৃহত্তম অঙ্গ বলো কোনটা হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি ত্বক। ঠিক আছে? দেখো, ত্বক শরীরের বাইরে আবরণ হিসেবে কাজ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটা দেখো, যদি বলা হয় শরীরের বৃহত্তম গ্রন্থি, ঠিক আছে? দেখো, অঙ্গ গ্রন্থি যদি বলে তাহলে কিন্তু হবে যকৃৎ। ঠিক আছে? এখানে কিন্তু অনেকে কনফিউশন বা অনেকে কিন্তু প্রশ্নটা দেখেই কমেন্টে এসে উল্টাপাল্টা বলবে যে, "না, আপনি কি করে বললেন ত্বক হবে, এই হবে।" প্রশ্নটা ভালো করে শুনবে। প্রশ্নটা হচ্ছে ওটা হচ্ছে অঙ্গ। গ্রন্থি যদি বলে গ্ল্যান্ড কি তাহলেই হবে কিন্তু যকৃৎ। ঠিক আছে? এটা মনে রাখবে। মানবদেহের দীর্ঘতম হাড় কি? হচ্ছে ফিমার, যেটা পায়ের তোমাদের থাইয়ে থাকে আরকি। তারপরে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস, যেটা কানে থাকে। লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় অস্থিমজ্জা বা বোন ম্যারো থেকে। ঠিক আছে? এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, বলছে ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ পুরুষ টেনিস, অপশন বি মহিলা টেনিস, অপশন ডি সি ব্যাডমিন্টন, অপশন ডি ভলিবল। বলো, উত্তরটা বলো দেখি কি হবে। এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ পুরুষ টেনিস। ওকে? দেখো আমার ডেভিস কাপ, দেখো এটি কিন্তু টেনিসের বিশ্বকাপ বলা হয়। ডুয়েট ডেভিসের নাম অনুসারে কিন্তু ১৯০০ সালে এটি টুর্নামেন্টে শুরু হয়। মহিলাদের টেনিস বিশ্বকাপের নাম কি? বিলি জিন কিং কাপ। ঠিক আছে? বিলি জিন কিং কাপ। আগের নাম কি ছিল? হচ্ছে ফেড কাপ। এগুলো কিন্তু মনে রাখবে। তারপর হচ্ছে ব্যাডমিন্টন খেলার পুরুষদের জাতীয় চ্যাম্পিয়নশিপ হলো থমাস কাপ এবং মেয়েদের যদি বলি মেয়েদের হচ্ছে উবের কাপ। এগুলো কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। ওজোন স্তর ঘনত্ব কোন এককে মাপা হয়? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। অপশন এ ডেসিবেল, অপশন বি ডপসন, অপশন সি ক্যান্ডেলা, অপশন ডি হার্জ। বলো, উত্তর বলো। উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি ডবসন। ওকে? পরবর্তী প্রশ্ন তোমাদের একটু দেখে নিই এটা। দেখো, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু এই মানে তোমাদের দেখো প্রথমে ট্রপোস্ফিয়ার তারপরে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর বিদ্যমান। এটি সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে। শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল এককে। তোমরা সকলেই জানো, মাধ্যমিকে পড়েছো। আলোর তীব্রতা মাপার একক হলো ক্যান্ডেলা এবং ওজোন স্তরের ক্ষয় মূলত ক্লোরোফ্লোরো কার্বন গ্যাসের কারণে হয়। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু ভালো করে দেখবে। এককের ক্ষেত্রে এই দুটো গুরুত্বপূর্ণ আছে যে শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবলে এবং আলোর তীব্রতা কিন্তু ক্যান্ডেলা। ওকে? পরবর্তী প্রশ্ন, সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের। ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ। বলো। অপশন এ ওড়িশা, অপশন বি মণিপুর, অপশন সি কেরল, অপশন ডি রাজস্থান। বলো। এটা সঠিক উত্তর কি হবে? লোকটাক হ্রদ কিন্তু তোমাদের মণিপুরে। অপশন নাম্বার বি। দেখো, এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। মানে যে নর্থ ইস্টার্ন যে জায়গাটা আছে সেখানে কিন্তু তোমাদের এটা কিন্তু বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এই হ্রদের ওপর বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো। কি কেইবুল লামজো হবে এটা। কেইবুল লামজো অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে। উড়িষ্যার চিল্কা হ্রদ হলো ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। আমি তোমাদের এইমাত্র কিছুক্ষণ আগেই বললাম। উপর বা লেগুন
তোমাদের কিছুক্ষণ আগে একটা প্রশ্নতে বলেছিলাম যে ভারতের বৃহত্তম যেটা মিষ্টি জলের হ্রদ, বললাম কি উলা হ্রদ, সেটা কোথায়? কাশ্মীরে। আর বলেছে চিল্কা হচ্ছে কি? চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, ঠিক আছে? বা লেগুন। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু ওড়িশাতে অবস্থিত। ভালো কিন্তু এগুলো মনে রাখবে। আরো দেখি, কেরলের কিন্তু ভীমবানার যে হ্রদটা রয়েছে সেটা কিন্তু ভারতের দীর্ঘতম হ্রদ, এবং রাজস্থানের শম্ভ হ্রদ হচ্ছে ভারতের অন্তর্বর্তী বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, অর্থাৎ ইনল্যান্ড। ইনল্যান্ড যদি বলে ইনল্যান্ড, তাহলে কিন্তু এটা ইনলাইন লার্জেস্ট স্যালাইন ওয়াটার লেক, তাহলে কিন্তু এটা তোমাদের রাজস্থানের শম্ভ লেক হবে। এইগুলো কিন্তু সবকটা গুরুত্বপূর্ণ। আজকের শেষ প্রশ্ন, রিক্টার কিসের তীব্রতা মাপার জন্য ব্যবহৃত হয়? অপশন এ বায়ুর বেগ, অপশন বি ভূমিকম্প, অপশন সি সমুদ্রের গভীরতা, অপশন ডি আলোর গতিবেগ। এটা কিন্তু একটা সোজাই প্রশ্ন। এটা কি উত্তর হবে? এটা হচ্ছে তোমাদের ভূমিকম্প, ঠিক আছে? এখানে একটুখানি দেখো, 1935 সালে চার্লস রিক্টার এটি আবিষ্কার করে। এটি একটি লগারিদম স্কেল, যার মান 0 থেকে 9 তার বেশি হয়। সমুদ্রের গভীরতা মাপা হয় গিয়ে ফ্যাথোমিটার দিয়ে, সমুদ্রের গভীরতা মাপা হয়, এবং বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার, এবং সিসমোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কি ভূমিকম্পের তরঙ্গ নথিবদ্ধ করা হয়, ঠিক আছে? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ক্লাস আজকে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, এবং আমাদের টেলিগ্রামের নিচে লিঙ্ক আছে, সেখানে জয়েন হয়ে যাও। তো আজকে দেখলে তোমরা, আমি কিন্তু একটা ক্লাসে তোমাদের আজকে কত কিছু কভার হয়ে গেল। তোমাদের বেশি বেশি করে আজকে আমি কি প্র্যাকটিস করালাম, তোমাদের যে বিভিন্ন এককগুলো রয়েছে, বা যন্ত্র, কোন যন্ত্র দিয়ে কি মাপা হয়, কোন এককগুলো রয়েছে, বিভিন্ন কাপ, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এমনভাবে দিয়েছি যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় এসছে। এমন কিন্তু কোনো আলতু ফালতু প্রশ্ন নিইনি। আমি চাইলে কিন্তু অনেক আলতু ফালতু প্রশ্ন দিয়ে ভরিয়ে রাখতে পারতাম, সেমন করিনি। আর তোমরা আমাদের, আমি আগে যে দুটো ক্লাস দিয়েছি সেই দুটো ক্লাস কিন্তু দেখে আসো, তার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের তোমরা কোন কোন ক্লাস যাও বা কোন টপিক তোমরা চাও যে সেখান থেকে আমি তোমাদের প্রশ্নের মাধ্যমে পুরোটা প্র্যাকটিস করিয়ে দিই বা রিভিশন করিয়ে দিই, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাও। আর আমি কিছু টপিক আলোচনার পরে তোমাদের কিন্তু আমি মিক্স জিকে করিয়ে দেবো। মানে মিক্স জিকেতে যেমন 20টা প্রশ্ন যেমন তোমাদের পরীক্ষায় আসবে, সেই অনুযায়ী কিন্তু আমি সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করিয়ে দেবো, যাতে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী সেট নিয়ে।